অনাথ আশ্রমে ষোড়শী কন্যা মেহের এখন একজন সেনা অফিসারের স্ত্রী, অথচ মাত্র কয়েক ঘন্টা আগেও সে জানতো না বিয়ে শব্দটি তার জীবনের সাথে এভাবে জড়িয়ে যাবে। দুটো ভিন্ন জগতের মানুষ, তারা একে অপর অস্তিত্ব সম্পর্কও জানতো না, অথচ মুহূর্তে ব্যবধানে পরিণত হলো স্বামী স্ত্রীতে। মেহের এখনো এক অদ্ভুত গোরের মধ্যে বন্দী। বিয়ে শব্দটা তার কাছে এখনো ভারী, যেন এক অপরিচিত দায়ভার। আর সামনে মানুষটি 27 বছরের গম্ভীর নিরুক্ত এক পুরুষ, মেজর আরহাম। এই মানুষটি কি এখন তার স্বামী? মেহের ভাবনার মাঝে সামরিক পোশাকধারী সেই পুরুষ সদ্য বিবাহিতা বর সামনে এসে দাঁড়ালো, চোখে মুখে দৃঢ়তা, কণ্ঠে নির্মম শীতলতা। এই বিয়েটা শুধুমাত্র তোমার নিরাপত্তার জন্য, নইলে একজন সেনা অফিসারের সহধর্মিণী হওয়ার যোগ্যতা তোমার মতো হাঁটের বয়সে মেয়ের নেই। তুমি নিতান্ত এক কিশোরী। এই মিশন শেষ হলে আমি বাইরে প্রস্থান করবো, ততদিন তুমি অন্য কামরায় থাকবে, আমার চৌকাঠও পেরানোর চেষ্টা করবে না। শীতল কণ্ঠে কথাগুলো বলে দরজা ঠেলে বেরিয়ে গেল আরহাম। সোজা কঠোর বাক্যগুলো মেহেরের কোমল হৃদয়ে তীক্ষ্ণ ছুরির মতো বিঁধল। সে হতবাক হয়ে তাকিয়ে রইল দরজার দিকে, সেখানে কয়েক মুহূর্তের আগেও দাঁড়িয়েছিল তার সেই অচেনা স্বামী মেজর আরহাম। এখন শুধু দরজার ওপাশের নিঃসম শূন্যতা। সে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে ভয় নেই, বরং কৌতূহল জ্বলসে উঠল। বারান্দায় সে দুহাত দিয়ে রেলিং ধরল, চোখ ঘুরিয়ে দেখলো চারপাশে সকলের নরম আলো। গ্রামটা স্বপ্নপুরীর মতো লাগছে। সমগ্র গ্রামটা এক প্রকার বিস্ময়ের মতো তার সামনে প্রসারিত হয়ে আছে। দূর দিগন্তে আলোক ছড়িয়ে সূর্য ধীরে ধীরে জেগে উঠেছে। পাহাড়ের কোলে কোলে জ্বরে উঠেছে সোনালি আভা। বাতাসে ভেসে আসছে মাটির গন্ধ, ভেজা বাতাস, সুবাস। এই দৃশ্য তার অচেনা নয়। এই গ্রাম, এই পথ, এই উন্মুক্ত দিগন্ত, এসবের প্রতিটি বাঘ চেনে সে। তাদের মধ্যে নিশ্চয় কে একজন রয়েছে। মেহের আজ আসবে তো? কেউ হয়তো শ্বাসরুদ্ধ হয়ে তার গল্প শুনতে চাইছে। সে কিভাবে বিশাল বাড়ির ভেতরে ঢুকে পড়ল। মেহেরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কি মজাই না হবে সকালে সবার সামনে বুক ফুলিয়ে বলবে, দেখেছিস আমি এখন ওই দোতলা সাদা বাড়ির বউ। ওরা চোখ বড় বড় করে তাকিয়ে বলবে, হিংসায় জ্বলবে, আর সে গর্বিত ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়াবে। সঙ্গীতের বিস্ময়বোধক চিৎকার, তাদের বিস্ফোরিত চোখ, হিংসায় জ্বলবে তার মুখের রেখা। সবাই তাকে রাজরানীর মতো ঘিরে দাঁড়াবে। কি গর্বের মুহূর্ত! কিন্তু পরক্ষণে তার কপালে বাজ পড়ল। এবারের ভেতরে আসার ইচ্ছে তার ছিল ঠিকই, কিন্তু এভাবে গ্রামের শুরুর এবারের দিক থেকে তাকিয়ে সবসময় আফসোস করতো মেহের আর ওর সহপাঠীরা। ভাবতো কোনোদিন যদি এই বাড়িতে ঢুকতে পারতো, কিন্তু দারোয়ান ঢুকতে দিত না। মেহের সবসময় প্রার্থনা করতো এই বাড়িতে ঢোকার, কিন্তু হুট করে কি হয়ে গেল। সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করলো ঠিকই, কিন্তু এভাবে। সে তো চেয়েছিল শুধু একবার এই বাড়িতে ভেতরে ঢুকতে। বউ হতে তো চায়নি, এত তাড়াতাড়ি এ শিকড়ে বন্দি হতে তো সে চায়নি। সে কি বন্দি? না, মেহের বন্দি হতে আসেনি। সে এখন নিজের মতো করে থাকবে। তার দৌড়ঝাঁপ, তার উচ্ছ্বাস, এসব কেড়ে নেওয়ার ক্ষমতার কারণে। কিন্তু এসব ভাবলে কি হবে? মেহেরের মন বাধা মানে না। পরদিন সকালে সূর্যের আলোয় ফোটার সঙ্গে সঙ্গে সে দরজা খুলে বেরিয়ে এলো। এলোমেলো পা ফেলে প্রথমে এক এক রুমে সব উকি দিল। না কোথাও কর্নেল সাহেব নেই। খুঁজতে খুঁজতে একদম রুমের শেষটাই পেল। মেহের কিছুক্ষণ ভাবলো, তাহলে কর্নেল সাহেব কি তার কাছ থেকে নিজেকে দূরে রাখতে একদম শেষের রুমটাতে ঘুমাচ্ছে? সে দরজা ঠেললো না, দরজা বন্ধ। তাহলে তার ধারণা ঠিক। সে পায়ে পায়ে সে চেনা পথের দিকে গেল। তারপর বিশাল দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলো। নিঃশব্দে বিশাল মূল্য দরজার দিকে এগিয়ে এলো। তার চঞ্চল পায়ের ছন্দ যেন উঠানের বাতাসে গুনগুন দৌড়ে বাজছে। দাঁড়ানোর প্রথমে বাধা দিলে ভ্রু কুঁচকে কঠোর স্বরে বলল, ম্যাডাম, আপনাকে বের হতে নিষেধ করা হয়েছে। মেহের চোখ টিপে মিষ্টি হাসলো। তারপর আঙুল উঁচিয়ে বলল, এতদিন তো ঢুকতেই দাওনি। আজ আমি এ বাড়ির ম্যাডাম। আমার কথা না শুনলে কিন্তু তোমার স্যারকে বলে দেব। বাদন ছিন্ন হলো। দারোয়ান দ্বিধাগ্রস্ত চোখে তাকিয়ে রইল। এরপর ধীরে ধীরে গেট খুলে দিল। মেহেরের মুখের বিজয়ের হাসি খেলে গেল। গেটের বাইরে আসতে তার ভেতরটা মুক্ত বাতাসে ডানা মেলে দিল। তার ওড়না বাতাসে উঠতে লাগলো। পায়ের ছন্দ আরো দ্রুত হলো। ঘাসের উপর দিয়ে ছুটতে ছুটতে সে চিরচেনা পথে পৌঁছালো। বটগাছের নিচে, যেখানে প্রতিদিন সকালবেলা তার সঙ্গীরা জড়ো হয়, তার ওড়নার আঁচড় বাতাসে উঠছে। সে খিলখিল করে হাঁটছে। বাকি সবাই ঘিরে আছে তাকে। সে আবারও সে পুরনো মেহের, যার জন্য চার দেয়ালে বেঁধে দেওয়া শৃঙ্খলা কোনো বাধাই না। বাতাসে তার ওড়না উঠছে, চোখে দুষ্টমি জিলিক দিচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে পৌঁছালো সে চিরচেনা জায়গায়। বীরের দ্বারে বসে থাকা ছেলেমেয়েরা দূর থেকে তাকে দেখে প্রথমে অবাক, তারপর চমকে উঠল মেহের। সে ঝাঁপিয়ে পড়তে সবাই তাকে ঘিরে ধরলো। কেউ হাত টেনে ধরলো, কেউ বিস্ময়ে চোখ বড় বড় করলো। তারা প্রথমে বিশ্বাস করতে চাইল না যে মেহের এসেছে। তার এই গম্ভীর অফিসার মেহেরকে ছেড়েছে। তার সঙ্গীরা তাকে ঘিরে ধরল। কেউ হাত টেনে নিল, কেউ অবাক হয়ে চেয়ে থাকলো। সবাই এক এক প্রশ্নের জুড়ি নিয়ে উৎসুক হয়ে বসলো। মেহের গর্বিত হাসি ছাড়িয়ে বলল, শুনবি তো? শোন, ওই বিশাল বারান্দা থেকে পুরো গ্রাম দেখা যায়। জানিস, ওখানে একটা ঝর্ণার মতো কল আছে। দরজাগুলো এত উঁচু যে মনে হবে রাজপ্রাসাদ। সকলেই বিস্মিত, মুগ্ধ। মেহেরের চোখ চকচক করছে। সবাই উৎসুক হয়ে শুধালো, তোর ওই গম্ভীর অফিসার তোরে আসতে দিল, বেরোতে দিল? আরে দিবে
দিবে না মানে? ওই মেজর সাহেব তো আমাকে এক রাতে ভালোবেসে ফেলেছে। জানিস কি বললো আমাকে? ওরা সবাই উৎসুক হতে মেহের আরও জলমল কণ্ঠে শুধালো, উনি আমাকে বলেছে তোমার যখন যেখানে খুশি সেখানে যাবে, যা লাগবে সব আমি দিব, শুধু আমাকে ছেড়ে কোনো দিনও যেও না, বলেই মুখ টেপে হাসলো। সঙ্গীরা উৎসুক অবাক পানে তাকিয়ে রইল। মেহের হাসলো। সে একেবারে এতদিন দেখা সব সিনেমা নায়কদের ডায়ালগ একসাথে দিতে লাগলো। সঙ্গীদের বলতে বেশ মজা লাগছে তার। সে আবার বলল, জানিস আরও কি হয়েছে? উনি নাকি আমাকে একদিনে ভালোবেসে ফেলেছে। নরম সকালের আলোয় পথঘাট ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। গ্রামের মাটির গন্ধ, শিউলির মিষ্টি ঘ্রাণ আর ঘাসের উপর শিশিরের আর্দ্রতা মেহেরের উজ্জ্বলতার আরও একরকম রং ছড়িয়ে দিচ্ছে। পাখিরা ডানা জাপটে উড়ে যাচ্ছে। দূরে বিলে মাছরাঙা শিকারের অপেক্ষায় স্থির হয়ে আছে। কিন্তু মেহের সে এসবের কিছুই খেয়াল করছে না। সে আপন মনে হাসছে, কথা বলছে, নাটকীয়ভাবে হাত নেড়ে সংলাপ বাড়াচ্ছে, যেন নিজের জীবনটাই এখন সিনেমার দৃশ্য। জানিস, আমি রাজপ্রসাদে থাকি এখন। বিশাল জানালা দিয়ে পুরো গ্রাম দেখা যায়। আর একবার যদি ডেকে বলি, ঠিক তখনই বড় রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে এক বিশাল গাড়ি প্রবেশ করলো। গাড়ির কালো রঙের উপর সূর্যের আলো পড়ে চকচক করছে, যেন ওটার উপস্থিতি চারপাশে সবকিছুকে স্তব্ধ করে দিচ্ছে। কিন্তু মেহের তখন আপন মনে কথা বলে চলেছে, নায়িকাদের সংলাপের মতো করে তার নিজের গল্প বানিয়ে সাজাচ্ছে। তার কিশোর সুলভ উচ্ছ্বাসে মিশে আছে বিজয়ের হাসি। সে এতটাই নিজের রঙিন কল্পনায় ব্যস্ত যে সেটাকে খেয়ালে করলো না। গাড়ি দরজা খুললো, তারপর বজ্র পাতের মতো গর্জে উঠলো একটা কণ্ঠস্বর। মেহের সেই কণ্ঠের কঠোরতা শীতল বাতাসের মতো মেহেরের শরীর ঘিরে ধরল। তার হৃদস্পন্দন মুহূর্তে থেমে গেল। সে এই গলার স্বর খুব ভালো করে চেনে। এক নিমেষে তার সমস্ত আনন্দ স্তব্ধ হয়ে গেল। শরীরের প্রতিটি শিরায় যেন শীতল স্রোত বয়ে গেল। এই গলা সে খুব ভালো করে চেনে। এই চোখ ঘুরিয়ে তাকালো। গাড়ির দরজা দিয়ে একজোড়া কঠোর চোখ তাকিয়ে আছে। সে চোখে তীব্র শাসনের ছায়া, ঠোঁটে কঠোর এক রোখা ভঙ্গি। মেহের ধপ করে ঘাসের উপর বসা থেকে উঠে দাঁড়ালো। হাতের চুড়িগুলো টুংটাং শব্দ তুলে কাঁপছে। বুকের ভেতরটা কেমন জানি দূর দূর করছে, কিন্তু মুখের ভাষা ভাব সে পাল্টায় না। তার শরীর জ্বর বয়ে গেল, চেহারায় অম্লেন দুষ্টামি খেলা করছে। তার চঞ্চল চোখ আহরামের রাগী চোখের দিকে স্থির হলো। এক মুহূর্তে এই দুই মুহূর্ত অদৃশ্য বিদ্যুৎ বিনিময় হলো দুজনের মাঝে। গায়ে জানালা দিয়ে সে গম্ভীর চোখগুলো তাকে বিদ্ধ করে আছে। গম্ভীর চঞ্চল শীতলহীন দৃশ্য। গাড়ির দরজা খুলে সামরিক পোশাকে মোড়া এক শক্তপোক্ত অবয় নেমে এলো। তার সামরিক পোশাকের বোতামগুলো শক্ত করে আটকানো, যেন কোনো ফাঁক ফোকর নেই, ঠিক তার ব্যক্তিত্বের মতোই। আরামের চোখে বিদ্যুতের ঝলক, ভ্রু কুঁচকে আছে। সামরিক নিয়মের সঙ্গে মেহের এই দূরপন্থা ভয়ানক সাংঘাতিক। মেহের তপ্ত নিঃশ্বাস ফেলল। তার চোখে একরকম অগ্নিশিক্ষা খেলা করলো। আরামের পা শক্ত মাটিতে আঘাত করলো, যেন মাটিও সেই দৃঢ়তায় নড়ে উঠল। তোমাকে নিষেধ করা হয়েছিল বের না হতে? মেহের ঠোঁট বাঁকিয়ে হাসলো। তার চোখের বিদ্রোহের আগুন জ্বলে উঠল। আমি বন্দী নই। তার কণ্ঠে অবিনশ্বর দৃঢ়তা। আরহামের চোয়া শক্ত হলো। তার চোখে যেন ঝড়ের পূর্বাভাস। সামনের গাছের পাতাগুলো পর্যন্ত নিঃশব্দে কাঁপছে। গায়েতে উঠো। মেহের ঠোঁট চেপে বলল। আশেপাশে সঙ্গীতের দিকে তাকালো। ওরা সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় কি হয় দেখার জন্য। এক একজন এক একভাবে তাকিয়ে আছে, কেউ বিস্ময়, কেউ সন্দেহপ্রবণ। মেহের বুঝলো, এখন যদি সে গায়েতে উঠে যায় তাহলে তার এতক্ষণ ধরে বলা গল্পের রং পিকে হয়ে যাবে। ওরা সবাই বুঝে যাবে যে সে যা বলেছে সবই অতিরঞ্জিত। তাহলে তার সব গল্প সঙ্গীতের কাছে মিথ্যা প্রমাণিত হবে। না, সেটা তো হতে দেওয়া যাবে না। সে তাচ্ছিল্য সুরে বলল, আমি এখনই বাড়ি যাব না। মেয়ে স্থির দাঁড়িয়ে রইল। তার পায়ের নিচে নরম ঘাস, মাথার উপর খোলা আকাশ। তার স্বাধীনতার প্রতিটি বিন্দু যেন তাকে শক্তি দিচ্ছে। আরাম চোয়াল শক্ত হয়ে গেল। দুই চোখের প্রচন্ড ধৈর্যের পরীক্ষা ফুটে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে এগিয়ে এলো। দৃঢ় হাতে মেহেরের কবজি চেপে ধরলো। মেহের চমকে উঠলো, কিন্তু বাধা দিল না। সে আরহামের হাতের কঠিন দৃঢ়তা টের পেল, যেন এই হাতে সে সংযম ধরে রেখেছে, যেন আর একটু শক্তি প্রয়োগ করলে শাসন এক অন্য মাত্রা পেয়ে যাবে। আরাম তাকে নির্দয়ভাবে গাড়ির দিকে টেনে নিয়ে গেল। এরপর নিজেও অপর পাশে গিয়ে বসলো। মেহের দ্রুত পায়ে দরজা খুলতে চাইলেও কিন্তু একটুও খোলা গেল না। মেহেরের সঙ্গীরা হো হো করে হেসে উঠল। কেউ চিৎকার দিয়ে বলল, হাই হাই, সিনেমার নায়িকা ফেসে গেল। মেহেরের মুখ রাগে লাল হয়ে গেল। এক ঝটকায় ঘুরে তাকালো আরামের দিকে, কিন্তু সে তখনও নির্বিকার। আরামের মুখ শক্ত করে গাড়ি থেকে নামলো। ধীরে পায়ে এসে মেহেরের পাশের দরজা খুলে দিল। মেহের এক মুহূর্ত তাকিয়ে থাকলো। তারপর তার একটু দেরি না করে খটখট করে গাড়িতে উঠলো। গাড়ি স্টার্ট নিতে এক মুহূর্তের জন্য মেহের তার সঙ্গীদের দিকে তাকালো। তারা এখনো তাকে দেখছে, কেউ বিস্ময়ে, কেউ
মজা নিয়ে। সে আবার কি বলবে ওদের, কিভাবে এই ঘটনাটার রং চড়িয়ে বলবে, নিজের সম্মান বাঁচাবে। সে নিজে মাথায় এক চোট বাড়িয়ে দিল। কোন সিনেমায় এমন দৃশ্য আছে মনে পড়ছে না কেন? গাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের গভীর গর্জন চারপাশে বাতাসে মিলিয়ে যাচ্ছে। আরামের সামনের দিকে তাকিয়ে আছে, চোয়াল শক্ত, মুখের রেখাগুলো কঠিন শাসনের মতো খোদাই করা। মেহের এক কোণে বসে আছে, ঠোঁটে চেপে রেখেছে, কিন্তু মাথার ভেতর গল্প সাজানোর কাজ থামেনি। এই গল্পের পরের অধ্যায় সে কিভাবে বলবে? এই গল্পে সে নিজেকে কিভাবে নায়িকা বানাবে? এই সংঘর্ষ কি শুধু কঠোরতা বনাম চঞ্চলতা, নাকি এখানে সময়ের সঙ্গে জমতে থাকা এক অনুভূতির সূচনা? গাড়ি নিঃশব্দে এসে থামলো বিশাল শ্বেত পাথরের অট্টালিকার সামনে। মুহূর্তের মধ্যে ইস্পাতের গেট নির্বিকার ভঙ্গিতে খুলে গেল, যেন এ আগমনের জন্যই অপেক্ষা করেছিল। সকালে হালকা আলোয় পুরো প্রসাদটাকে স্বপ্নপুরীর মতো লাগছিল। উঁচু উচ্ছ্বল থাম, নিখুঁত চিমসাম বাগান আর পাথরের নিখুঁত কারুকার্যে নির্মিত অলিন্দন যেন নীরব অভ্যর্থনা জানাচ্ছে। মেহের এই প্রথম এত বড় বাড়িতে উঠেছে। জানালার কাছ নামিয়ে বিস্ময়ে তাকিয়ে রইল সে। গ্রাম থেকে আসা সাধারণ কাঁচা পথ যেন চোখের পলকে মিলিয়ে গেছে। তার জায়গায় এসেছে ধূসর কারুকার্য মণ্ডিত চত্বর। মনে হচ্ছিল সে এক দৌড়ে এক অচেনা রাজ্যে এসে পড়েছে। একটি শীতল শক্ত রহস্যময় পৃথিবীতে গাড়ি থেমে গেছে। নেমে এসো। আরামের কণ্ঠে কোনো উষ্ণতা নেই, বরং শুষ্ক এবং কঠিন। কিন্তু মেহের যেন শুনতে পায়নি। তার দৃষ্টি এখনো জানালার ওপারে আটকে আছে, চোখে বিস্ময়ের ঝিলিক, হৃদয়ে এক অজানা শিহরণ। এতটা স্থবির হয়ে আছে যে মনে হচ্ছে সে এখনো বাস্তবে মাটিতে পা রাখেনি। আরহামের ধৈর্যচ্যুতি ঘটল। সে এগিয়ে এসে দরজা খুলে দিল। মেহের এতটা অন্যমস্ক ছিল যে আরহামের দরজা খুলতে ভারসাম্য হারিয়ে হঠাৎ করে হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে গেল। আরহামের মুখে কোনো অভিব্যক্তির রেখা ফুটল না, সামান্যতম সহানুভূতিও নয়, বরং নির্বিকার গলা শুধু বলল, ঘরে এসো। মেহর কাতর ভঙ্গিতে কোমরে হাত রাখলো। ব্যথায় চোখে জল চলে এলো, কিন্তু তার চেয়ে বড় কষ্টটা হলো অপমানে। সে ভেবেছিল আরহাম এগিয়ে আসবে, তাকে তুলবে, কিন্তু না। সে একবারও পেছনে ফিরে তাকালো না, নিজের নির্লিপ্ত ভঙ্গিতে সোজা ভেতরে ঢুকে গেল। মেহের ঠোঁট কেঁপে উঠল। ও দূরে দাঁড়িয়ে থাকা দারোয়ান ঠোঁটের কোণে ব্যঙ্গর হাসি এনে বলল, কি ম্যাডাম, ব্যথা পাইলা নাকি? মেহের এই মুহূর্তে স্থির দাঁড়িয়ে থাকলো, ঠান্ডা চোখে দারোয়ানের দিকে তাকালো, যেন চোখের বাসাতে তার প্রতিশোধ নিচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে শক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ব্যথা প্রচণ্ড, কিন্তু তা প্রকাশ করা মানে আত্মসম্মানের হার। তবু ভাগ্য ভালো তার কোনো সঙ্গী এসব দেখেনি, নয়তো কি যে হেনস্থা হতে হতো। সে দ্রুত পদে ভেতরে প্রবেশ করলো, যেন কিছুই হয়নি। ভেতরে ঢুকতে আবার সেই গম্ভীর কণ্ঠস্বর, এদিকে আসো। সুরেলা অথচ শীতল, নির্দেশের মতো প্রশ্নের নয়। মেহের একটু মুখ বাঁকিয়ে তাকালো, চোখের কোণে অসন্তোষের ছায়া। ভ্রু সামান্য উঁচু করলো সে, ঠোঁটের কোণে টেনে হাসি, টেনে বিদ্রুপের হাসি। বিয়ে করতে না করতে এত মিস করছেন আমাকে? ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল সে। মেয়ের কণ্ঠে রেশমের মতো মোলায়েমের ব্যঙ্গ, যা মুহূর্তে গড়ে নিস্তব্ধতা ছুরি চালালো এক মুহূর্ত। তারপর নীরবতা। আরামের চোখ কুঞ্চিত হলো, অন্ধকার ঘনীভূত হলো তার দৃষ্টিতে। এক ঝটকায় সামনে এগিয়ে এলো সে, এত দ্রুত সে মেহেরের নিঃশ্বাস আটকে গেল। তার চোখ দুটো ভয়ঙ্কর, যেন শীতল আগুন জ্বলছে তাতে। সাহস কত বেশি তোমার, আমার কথার অমান্য করছো? মেহেরের গলা শুকিয়ে এলো, আরহামের কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল, যেন ছুরি ঠেকিয়ে ধরেছে তার গলায়। বেশ তো ফটর ফটর করছিলে, এখন কি হলো? জিভ কেটে নিয়েছে কেউ? কথাগুলো আগুনের মতো ছিটকে এসে বিঁধল মেহেরের বুকে। সে অনুভব করলো শীতল যন্ত্রণা, যেন বিষাক্ত কাঁটা গেঁথে গেছে হৃদয়ে। ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল সে, কিন্তু আরহামের মুখের অভিব্যক্তি অবিচল। তার চোখে কোনো দয়াই নেই, কোনো স্পর্শ নেই, শুধুই কঠিন ধূসর শূন্যতা। ঠিক তখনই বিকট শব্দ, দাতব্য কিছু আছড়ে পড়ার আওয়াজ। তারপর দ্রুত টাওয়ারের গষ্টানো শব্দ। মেহের শিউরে উঠল। আরহাম চট করে পর্দার আড়াল সরিয়ে বাইরের দিকে তাকালো। তার মুখে আগুনের মতো তীক্ষ্ণ ভাব। একটা কালো গাড়ি বারবার চত্বরের সামনে চক্কর দিচ্ছে। দারোয়ান উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এলো, সাহেব, বাইরে রাস্তার একটা গাড়ি কিছুক্ষণ ধরে ঘুরছে। আরহামের চোখ সংকুচিত হলো, চোয়া শক্ত হয়ে উঠল। মেহের আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ভেতরে অদ্ভুত একটি শীতল স্রোত বয়ে গেল। এ নতুন জীবনের শুরুতে সে কি কোনো রহস্যের আবরণে জড়িয়ে গেল?
বিকেলে শ্রিয়মান সোনালি আলো ঘরের মসৃণ মার্বেল মেঝেতে এক অনির্বচনীয় আবরণ সৃষ্টি করেছে, যেন বিষণ্ণ সৌন্দর্যের এক অনুপম চিত্রকল্প। জানালার পাশ দাঁড়িয়ে মেহের স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশাল ইস্পাতের গেটের ওপাশে কালো গাড়িতে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দৃষ্টিসীমার আড়ালে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ মিশনে বেরিয়েছে আরহাম, তবে তাতে মেহেরের কিছু আসে যায় না। অন্তত সেটাই তো সে নিজেকে বিশ্বাস করাতে চায়। ঘরের নিস্তব্ধতায় দীর্ঘ সময় ধরে বসে থাকা ক্লান্তি আর একঘেয়েমি তার শরীরে ভারী শিকলের মতো জড়িয়ে ধরেছে। কোমরের কাছে ব্যথা সঞ্চিত হয়েছে দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকার ফলে। অবশেষে বিরক্তি চেপে সে উঠে দাঁড়ালো, দুহাত উঁচু করে শরীরটাকে প্রসারিত করলো, যেন তার ভেতরটা অবধমিত প্রশ্বাস ও মুক্তি চায়। এই চার দেয়ালে বন্দিত্ব তাকে যেন শ্বাসরুদ্ধ করে তুলছে, আর সহ্য হচ্ছে না। সংকল্পিত পদক্ষেপে দরজার দিকে এগিয়ে গেল সে। দরজা ঠেলে বাইরে পা বাড়াতে বিশাল লোহার গেটের কাছে পৌঁছে গেল। ঠিক তখনই দারোয়ান তার সামনে এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে সে বলল, ম্যাডাম জি, এবার কিন্তু আপনার পুরোপুরি করবন্দি। মেহের থমকে দাঁড়ালো, চোখ শুরু করে নির্বিশেষ দৃষ্টিতে তাকালো লোকটার দিকে। ভেতরে ক্ষোভের এক পালে আগুন দপ করে জ্বলে উঠল দৃষ্টির গভীরে, কিন্তু সে কিছু বলল না। এক নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলো ঘরের ভেতর। তবে সহজে দমে যাওয়ার মেয়ে সে নয়। বন্দিত্বের এ দেয়াল গুড়িয়ে দেওয়ার মতো পথ খুঁজে বেশি দেরি করবে না মেহের। নিঃশব্দ পায়ে মেহের এগিয়ে গেল পেছনের দেয়ালের দিকে। জানে সামনের অংশে কড়া নজরদারি থাকলো, পেছনের দিকে নিরাপত্তা অনেকটা শীতের। অন্ধকারে আবরণে ঢাকা দেয়ালটাকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করলো সে। তারপর নিঃশব্দ দক্ষতায় উঠে পড়লো ওপারে। ছোটবেলায় থেকে এই চাতুর্য তার রক্তে। নদীর তীরে দৌড়ানো, উঁচু গায়ে পড়া, বসা কিংবা বন্ধুত্বের বাড়ি দেয়াল টপকে পালানো, এসব যেন তার আত্মার অঙ্গ। নির্বিচারে গতি বজায় রেখে অল্প সময়ের মধ্যে সে দেয়াল পার হয়ে নিচে নেমে এলো। মাটিতে ল্যান্ড করতে দুহাত জেরে ফেললো, যেন এই মুহূর্তে নিজের পুরনো পরিচয়টাকে ধূলিসাৎ করতে চায়। কেন দেরি না করে দ্রুত পথে ছুটে দিল পরিচিত সে গলির দিকে। তবে গলিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটা শীতল অনুভূতি তার মেরুদণ্ড বয়ে নেমে গেল। পুরো জায়গাটা নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই। মানুষের কোলাহল, হাসির প্রতিধ্বনি, কিশোরদের অনর্গল বাক্যলাপ সব উদাও। বাতাসে যেন এক অদৃশ্য শূন্যতার স্পর্শ লেগে আছে। তার হৃদয়ের গভীরে এরকম চাপা অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। কোথায় গেল সবাই? সামনের আধো অন্ধকারে দাঁড়িয়ে থাকা পুরনো ইটের দেয়ালগুলো যেন অচেনা আতঙ্কে সাক্ষী হয়ে আছে। এক মুহূর্তে নীরবে দাঁড়িয়ে থাকার পর মেহের দেরি না করে আশ্রমের দিকে দৌড় দিল। আশ্রমের আঙিনায় পা রেখে গা শিউরে উঠল তার। সন্ধ্যার আবছা আলোয় জায়গাটা আরো বিবেশী কেমন লাগছে। এক কোণে বসে আছে লিয়া, নিঃসীম নীরবতায় ডুবে থাকা তার দৃষ্টি শূন্যতায় অতল গহ্বরে হারিয়ে গেছে। চোখের যারা তারা যেন বিদবেদনার চিহ্ন বহন করছে। আলো অন্ধকারের মাঝে বসে থাকা লিয়ার মুখটা এক বিমূর্ত প্রতিবার মতো মনে হচ্ছে। সেখানে ভয় নেই, হতাশা নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা জমাট বেঁধেছে। মেয়ের বুকের ভেতর চাপা এক কাঁপুনি বয়ে গেল। লিয়া এমন নিস্তব্ধ কেন? মেয়ের ধীরে ধীরে এগিয়ে এসে নিচু গলায় বলল, কি হয়েছে? লিয়া এক দীর্ঘশ্বাস পেল। বুকের গহীনে চেপে রাখা বাড়ির শ্বাস যেন মাটির বুকে মিলিয়ে গেল। আমাদের 18 বছর হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। সাধারণ একটি বাক্য, অথচ যেন শূন্যতার গভীর থেকে উঠে আসা কোনো অবশ বেদনা গাথা। সে ধীরে সুস্থে মুখে পেরালো মেহেরের দিকে। ঠোঁট কোণে একরকম বিস্ময় হাসি ফুটালো, যেন সেটি এক অসমাপ্ত গল্পের অন্তিম দৃশ্য। তোর ভাগ্য কত ভালো, 18 হতে না হতে এত বাড়ির বউ হয়ে গেলি। তবা এই গ্রামেরই। মেহের ঠোঁটে এক ম্লান হাসি ফুটিয়ে তুলল। বাড়ি দেখলাম, কিন্তু কোনো মানুষ দেখলাম না। এরকম আদৌ হয়? লিয়া কাঁধ জাকালো, চোখে ক্লান্তির ছাপ। তবু ভালো তো, নিজের মতো থাকছিস। কোনো সংশয় বা আসার জায়গা রাখলো না সে। স্বাভাবিক বাস্তবতায় মেনে নেওয়ার ক্লান্তি এসে থিতু হয়েছে তার কণ্ঠস্বর। কিন্তু মেহের এমন মেয়েদের দলে পড়ে না, তারা যারা সহজে নিয়তির কাছে আত্মসমর্পণ করে। সে এক ঝটকায় বলল, নো চিন্তা, তোকে কোথাও যেতে হবে না, তুই আমার সাথে থাকবি। লিয়ার দৃষ্টি মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। তোর ওই গম্ভীর স্যার আমাকে থাকতে দেবে? মেহের চোখ শুরু হয়ে এলো, ঠোঁটের অসময় হাসির ছায়া খেলে গেল। অবশ্যই, মেহের যা বলে তা তিনি রাজি হয়ে যান। লিয়ার মুখে খুশির চাপ ফুটে উঠল, যদিও তার চোখের গভীরে লুকিয়ে থাকা সংশয় পুরোপুরি মুছে গেল কিনা সে নিয়ে সন্দেহ থেকে যায়। সন্ধ্যা হাওয়ায় গাছের পাতারা মৃদু কাঁপলো। দূরে কোথাও পেঁচা ডেকে উঠল একবার। আরশিনগরের আকাশের দিকে এই মুহূর্তে দুই বন্ধু দাঁড়িয়ে রইল, একজন নিশ্চিত ভবিষ্যতে দুঃসাহসী দাবিতে, আরেকজন এক অনিশ্চিত আশার আবায়। আশ্রমের খোলা উঠানে বিকেলের নরম রোদ ঝিলিক দিচ্ছে, পাতায় পাতায় ছায়ার খেলা, মাটিতে উনুনের ধোঁয়া মিশে যাচ্ছে, আকাশের রঙের মেলা। লিয়া মেহের দুজনে হাঁটু গেড়ে বসে
সে মাটিতে বসে আছে। দূর থেকে কয়েকজন লক্ষ্য করে মেহেরের দিকে এগিয়ে এলো। একজন একটু এগিয়ে এসে কৌতূহল চোখে বলল, সকালে তোরে ঘরে নিয়ে গিয়ে ওই অফিসার কি করছিল রে? মেহের মনে মনে একটু হাসলো। ওই প্রশ্নটাই তো শুনতে চেয়েছিল। তার ভেতরে দুষ্টাইমের আলো জ্বলে উঠল। নাটকীয় ভঙ্গিতে চোখ বড় বড় করে সে মুখে বিস্ময়ে ছাপ আনলো, যেন খুব গোপন কিছু ফাঁস করতে যাচ্ছে। সে একটু ফিসফিস করে বলল, আমাকে নিয়ে বলেছিল তুমি তো অনেক সুন্দর, এরকম বের হলে যে কেউ দেখে ফেলবে। আমি চাই না তোমাকে ওই আরহাম ছাড়া আর কেউ দেখুক, তাই ওভাবে নিয়ে এসেছি। ক্ষমা করো আমায়। চারপাশে মুহূর্তের হাসির রোল উঠলো। কেউ হাত দিয়ে মুখ ডাকলো, কেউ আবার মাটিতে লুটিয়ে পড়ে হাসতে লাগলো। মেহেরও একটুখানি হেসে নিল, কিন্তু তার চোখে খেলা করছিল অন্য এক রং। সে জানতো এই গল্পের কোনো সত্যতা নেই। আশ্রমের উঠানের জন্য হঠাৎ করে ছায়া নেমে এলো। বিকেলের নরম আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পাতার ফাঁকে ফাঁকে খেলা করা শোনালে আবারটাও যেন ধূসর হয়ে যাচ্ছে। হুট করে সব শান্ত হয়ে গেল। কেউ কথা বলছে না। হাসির স্রোত সেখানে গর্জন তুলেছিল, সেখানে এখন নিস্তব্ধতার গভীর গুমট। মেহেরের চোখ সরু করলো। তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। মনে হলো এই মুহূর্তে কেউ তাকে নজরে রাখছে। কাঠের পুরনো দরজা পুরোপুরি খুলে গেল ধীরে ধীরে। চিরচির করে উঠল। লিয়া ফিসফিস করে বলল, কেউ আছে? কেউ উত্তর দিল না। একটা শুকনো পাতা হঠাৎ মেজে বেয়ে সরে গেল। দীর্ঘগতিতে গড়িয়ে পড়লো কোণের দিকে, অথচ বাতাস নেই কোথাও। মেহেরের গলা শুকিয়ে এলো। তার মনে হলো ঠিক তার কাঁধের পাশে কোনো অদেখা দৃষ্টি স্থির হয়ে আছে, তীক্ষ্ণ, জিজ্ঞাসু, শীতল। সে ধীরে ধীরে গাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু সেখানেও কেউ নেই। তারপরও এক মুহূর্তের জন্য যেন সে কাউকে দেখলো, হয়তো শুধুই কল্পনা, অথবা সত্যি সত্যিই কেউ ছিল। এক শীতল শিহরণ তুলে দিল মেহেরের মেরুদণ্ডে। হিমেল হাওয়ায় গাছের পাতাগুলো মর্মর শব্দে কেঁপে উঠল। দূরে কোথাও একটা কাক করুণ সুরে ডেকে উঠল, যেন আসন্ন কোনো অঘটনের পূর্বাভাস দিচ্ছে। এর মধ্যে কয়েকজনের বাচ্চা হই হুল্লোড় করে ছুটে এসেছে, চিৎকার করে বলল, কর্তা আসছে, কর্তা আসছে। তাদের চিৎকার মুহূর্তের মধ্যে চারপাশে নীরবতা ভেঙে গেল। সবাই সতস্র হয়ে যার যার জায়গায় দাঁড়িয়ে গেল। কর্তা জরুরি কাজে 2 দিন আগে বাইরে গিয়েছে, আজকেই ফিরেছে। মেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই বিয়ে সম্পর্কে কর্তাকে কি জবাব দেবে সে? কর্তা এলেন, তার মুখ গম্ভীর, চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো। তিনি এসে মেহেরের দিকে তাকালেন। তার দৃষ্টিতে হতাশার ক্রোধের এক মিশ্রিত রূপ। তোমার কাছ থেকে এটা আশা করিনি মেহের। কর্তার গম্ভীর কণ্ঠ মেঘের মতো বাড়ি হয়ে আসছে পড়ে। তার প্রতিটি শব্দ যেন মেহেরের মনকে আঘাত করেছে, যেন তার অজান্তে একটি বিশাল চাপ সৃষ্টি হয়ে গেছে, যা সহজে সরানো সম্ভব নয়। মেহের তখনও নীরব। তার মনে ভয় আর অনুশোচনা যেন এক হারা স্রোতের মতো বয়ে যাচ্ছিল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে পরিবেশ ভারী নীরবতা ভেঙে আরহাম এসে দাঁড়ালো। তার আগমন যেন আশ্রমের বাতাসের বার বদলে দিল। সবাই থমকে গেল। মেহের তাকিয়ে দেখলো এই প্রথম তাকে সামরিক পোশাক ছাড়া দেখছে। ট্রাউজার সাদামাটা পোশাকেও তার অস্তিত্বে এক দুর্নিবার দৃঢ়তা, চোখে অনর সংকল্প, মুখে প্রশান্তির আবরণ। আরামে গিয়ে এসে কর্তার সামনে দাঁড়ালো। তার দৃষ্টিতে কোনো ভয়, কোনো দ্বিধার চিহ্ন নেই। গভীর শীতল চোখে সোজাসুজি তাকিয়ে বলল, মেহেরের সুরক্ষার জন্য আমার এটা করতে হতো, তাই আমি দুঃখিত। তার স্বরে অনুশোচনার চাপ থাকলেও দৃঢ়তার ঘাটতি নেই। সে আরো এক পা এগিয়ে এলো। এবার মেহেরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে ঘোষণা করলো, আমি মেহেরকে নিয়ে যাব। এ যেন কোনো প্রশ্ন নয়, কোনো অনুভূতির অপেক্ষা নয়, একটি অসম্ভাবী সত্যের উচ্চারণ। তার কণ্ঠের স্থিরতা এমন যে কেউ এই নিয়ে দ্বিমত পোষণ করার সাহস পায় না। মেহের বুকের ভেতর কোথাও যেন কেঁপে উঠল। তার দৃষ্টি আরহামের চোখের গভীরে আটকে গেল। এর প্রথম সে বুঝলো এই চোখ দুটো শুধু শাসন আর শৃঙ্খলা প্রতিচ্ছবি নয়, এখানে লুকিয়ে আছে এক অন্যরকম আবেগ, অদৃশ্য, অথচ এই সুরক্ষা এক নির্ভীক ভালোবাসা স্পর্শ। এটাই কি বিবাহ নামক পবিত্র বন্ধনের বন্ধন? কর্তা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর বাড়ি কণ্ঠে বললেন, মেহের কোথাও যাবে না। কথাগুলো বাতাসের মতো ঠান্ডা, চূড়ান্ত সিদ্ধান্তের মতো কঠিন। আরহাম এবার আরো এক মুহূর্ত দেরি করলো না। সে মেহেরের সামনে এসে দাঁড়ালো, চোখে এক অদ্ভুত নিশ্চয়তা, যেন এই মুহূর্তে আর কোনো বিতর্কের অবকাশ নেই। মেহের, তুমি কি যাবে? তার কণ্ঠস্বর ছিল শান্ত, তবে সেখানে ছিল এমন এক ওজন যা মেহেরের ভেতর পর্যন্ত নড়ে দিল। মুহূর্তে মেয়ের মনের পর্দায় সেদিন রাতের ঘটনাগুলো বিদ্যুৎ গতিতে বেশি উঠল। অন্ধকারে হিংস্র চোখগুলো, পশুর মতো শিকার খোঁজা মুখগুলো, তাদের সে নির্মম উচ্চারণ। মেয়েটাকে শেষ করে দিতে হবে। দরকার হলে মেয়েটার আশেপাশে সবকিছু শেষ করে মেয়েটাকেও শেষ করব। সব আবারও মনে পড়তে বয়ে শিউরে উঠল মেহের। সে জানে না কেন তারা তাকে তাড়াতে করছিল, জানে না কিসের জন্য এই মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল, শুধু জানে সে ছিল এক অনচ্ছুক লক্ষ্য বস্তু। আরহাম তাকে সেখান থেকে টেনে বের করেছিল, কিন্তু আরহামের অনুপস্থিতিতে যদি কেউ সেই ছায়াগুলো আবার ফিরে আসে, মেহের জানে তার এই বিয়ে একমাত্র উদ্দেশ্য নিরাপত্তা।
ভালোবাসা নয়, পছন্দ নয়, শুধু বেঁচে থাকা। আরহাম থাকলে সে নিরাপদ। সার্বভৌমত্ব, নীরবতা, কর্তা ও আরহামের দৃষ্টি এসে স্থির হলো মেহেরের উপর। মেহের ভাবনা থেকে বেরিয়ে এক মুহূর্ত আরামের চোখে চাইল। সে চোখে মেহের এক অদ্ভুত ভরসা অনুভব করলো। তার কণ্ঠস্বর মৃদু তবু দৃঢ়। আমি ওনার সাথে থাকবো কর্তামশাই। আরাম আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না। মেহেরের এই একটা কথায় সে মেহেরের হাত ধরে পা বাড়ালো। বেরোনোর আগে একবার কর্তার দিকে তাকালো সে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। এক মুহূর্তের জন্য কোনো কথা বলল না, কিন্তু সে হাসির ভেতরে লুকিয়েছিল এক সুস্পষ্ট সংকেত, এক অদৃশ্য চ্যালেঞ্জ, এক সতর্কবার্তা। কর্তা কিছু বললেন না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এক নিঃশব্দ বোঝাপড়া তৈরি হলো তাদের মাঝে। মেহের এসবের কিছুই জানল না। সে শুধু আরামের হাত ধরে তার গন্তব্যে এগিয়ে চলল, অজানা অনিবার্য ভবিষ্যতের দিকে। সন্ধ্যার গোধূলি আকাশ অক্তিম আবার ছড়িয়ে অস্তচলে ডলে পড়েছে। তার দীর্ঘ ছায়া জানালা কারুকর্জিত কাচ বেয়ে ঘরের ভেতর গভীর নীল অন্ধকারে মিশে এক অপার্থিব সুষমা সৃষ্টি করেছে। বিশাল আয়নায় সামনে মেহের স্থির হয়ে বসে আছে। তার দৃষ্টি প্রতিচ্ছবি চোখে কেমন যেন অপরিচিত মনে হচ্ছে নিজেকে। অচানা এক পরিবেশ, অথচ নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে এই আয়নায় কি সত্যি তার প্রতিবিম্ব, কি নাকি ভাগ্যের এক দুর্বোধ্য ছলনায়। এই মেয়েটি যে তার সারা জীবন আশ্রমে দূরেশ্বর পথ হেঁটেছে, সে কি করে এত সুদৃশ্য এই জায়গার বধূ হয়ে উঠল। এক অসামান্য মেয়ে, যার গাত্র বর্ণে সূর্যলোকে পুড়ে যাওয়া মাটির রঙের ছাপ। সে কিনা সেনাবাহিনীর এক উচ্চপদস্থ অফিসারের সহধর্মিণী, অথচ লিয়া যার রূপে অধিক দীপ্ত, যার চোখে টানা টানা সৌন্দর্যের রহস্য সে বয়ে আছে একই স্থানে। তাহলে কি সৌন্দর্য একমাত্র নিয়ামক নয়, নাকি ভাগ্য নিজেকে কোনো অদৃশ্য নীতির শিকলে বাঁধা? মেহের আয়নার ভেতরে নিজের ছায়াটিকে গভীরভাবে পরখ করতে থাকে। সে নিজেকে লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। ঠিক তখনই দরজায় ধীর বাড়ি করাঘাত পড়ে। মেহের সংকুচিত হয়ে তাকায়। দরজার ওপাশে এক রহস্যময় নারী দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে, চোখে অদ্ভুত এক স্থিরতা, ঠোঁটে পানে খাওয়া লাল আভা। তার গাম্ভীর্যপূর্ণ দৃষ্টি অপার নিরক্ততায় মেহেরের চোখে স্থির হলো। মেহের সামান্য বিস্মিত হয়ে, আপনাকে তো আগে দেখিনি। নারীটি মৃদু হেসে বলল, আপনি তো কালে আইসেন, দেখবেন কেমনে। তার চেয়ে হাসির নিচে কি যেন চাপা পড়ে আছে, অপরিচিত অথচ উদ্দেশ্যপ্রণীত। আশ্চর্যের ব্যাপার, পান খাওয়া ঠোঁট লাল, কিন্তু দাঁতগুলো অস্বাভাবিক শুভ্র, যেন অযথায় দেখানোর জন্য মুখে পান রেখেছে, শুধু ওই বৈসাদৃশ্যটুকু ফুটিয়ে তোলার জন্য। মেহের সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে। নারীটি দ্রুতই বলল, এগুলো নেন, খেয়ে নিন। মেহের নিলুপ্ত স্বরে উত্তর দিল, আপনি রেখে যান। নারীটি মাথা জাকিয়ে খাবার নামিয়ে রেখে বেরিয়ে যেতে উদ্যত হলে মেহের আবার জিজ্ঞেস করলো, আমাকে আপনি কি বলে সম্বোধন করব? আপনাকে আমি কি বলে সম্বোধন করব? নারীটি থমকে দাঁড়ায়, মাথা সামান্য ঘুরিয়ে নিচু স্বরে বলল, যেটা তোমার ইচ্ছে সেটাই থাকতে পারো। আর কোনো অপেক্ষা না করে সে দরজা অন্ধকারে মিলিয়ে গেল। মেহের স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কোথায় যেন এক অজানা স্রোত বয়ে যায় মনের ভেতর। তারপর ধীরে পায়ে উঠে দাঁড়ায়। এত বিশাল বাড়ি, গহন করিডোর, তার সামনে বিস্তৃত আলো আঁধারে ঢাকা ছায়াপথের মতো। প্রতিটি করিডোর যেন অন্ধকারে ডেকে থাকা এক নতুন রহস্যের দুয়ার। মেহের বিস্ময়ের সাথে চারপাশে পর্যবেক্ষণ করতে লাগলো। অচেনা অথচ এক অদ্ভুত আকর্ষণে ভরা এই বাড়ি। মেহের ধীর পায়ে একের পর এক কামরা সামনে দিয়ে হাঁটতে থাকে, অতি সন্তর্পণে উকি দেয় প্রতিটি কক্ষের ভেতর, যেন কোনো অজানা রহস্যের মুখোমুখি হতে চলেছে। অথচ সেই রহস্য তার নাগালের বাইরে থাকে, তাকে কেবল আকর্ষণ করে যাচ্ছে। কামরাগুলো বিশাল, অলঙ্কৃত, প্রতিটি যেন এক অদৃশ্য শৃঙ্খলা বিরাজমান, নিঃশব্দ। হঠাৎ একটি কামরার সামনে এসে থমকে দাঁড়ায় সে, কিন্তু এই কামরায় দরজা আটকানো। মেয়ের আগ্রহ হলো, অন্যান্য কক্ষের মতো সে দরজায় হাত রাখতেই ঠিক পেছন থেকে বজ্রধ্বনির মতো গর্জে উঠল পুরুষালী কণ্ঠ, কি করছো তুমি? মেহের চমকে উঠে দ্রুত ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে আছে আরহাম, সাফেদ রঙা গেঞ্জি ও ট্রাউজার পরিহিত। তার উজ্জ্বল কর্মঠ বাহুতে সূর্যলোকে পোড়া ট্রাম্যবনের আভা, শরীরের শৃঙ্খলিত বলিষ্ঠতা তার কঠোর চাহনে মেহেরের দৃষ্টিবিদ্ধ করে। মেহের থম মেরে যায়, ভাবনায় ডুবে যায়। এই পুরুষটির পাশে সে সত্যি মানায়, যে অসংখ্য গম্ভীরময় মিশনের নেতৃত্ব দিয়ে মেজর পদ অর্জন করেছে। একজন গম্ভীরময় সেনা অফিসার, যার নামের সঙ্গে বিজয়ের ইতিহাস জড়িয়ে আছে,
যার এক এক নেতৃত্বে সম্পন্ন হয়েছে দুর্ধর্ষ সব মিশন। সেই মানুষটা কীভাবে পরিস্থিতির চাপে পড়ে এক সাধারণ গ্রামের শ্যামলা মেয়েকে বিয়ে করলো। তার পাশে সে এক গ্রামের সামান্য নিতান্ত অযোগ্য এক মেয়ে। এও কি সম্ভব? অথচ বাস্তবতা সে অসম্ভব ঘটনাকে সম্ভব করে তুলেছে। আরহামের কণ্ঠে ধমকের তীব্রতা আরও বাড়ে। কি হলো? জবাব দিচ্ছ না কেন? মেহের শ্যামলা কপালে জমে থাকা কিছু চুল সরিয়ে সংযত কণ্ঠে বলল, কিছু না, এমনিতে দেখছি। আরামের চোখে অস্থির স্পষ্ট হয়ে ওঠে। দেখার প্রয়োজন নেই, তুমি তোমার সীমাতে থাকো, আমার সীমানায় আসার চেষ্টা করো না। মেয়ের ঠোঁট কামড়ে নিজেকে সামলায়, তবে চোখ নামিয়ে নেয় না। নিলুপ্ত স্বরে বলে, আমি তো আমার সীমানায় আছি। কথার উপর কথা বলবে না। আরামের কণ্ঠে কঠোরতা স্পষ্ট। মেহের এক চুলও পিছু হটে না। চোখ সরাসরি আরামের চোখে রেখে বলে, ওমা, আমি তো আপনার প্রশ্নের উত্তরে দিচ্ছি। উত্তর না দিলেও তো আবার আমি গোড়াত্মামি করি এটা বলবেন, আমার শিক্ষা নিয়ে কথা তুলবেন। আরহামের বুক কুঁচকে যায়। আমি একবারও বলেছি তোমার শিক্ষা নিয়ে কথা বলতেও তো পারেন। আপনি তো একে একে সব বলতেছেন, বিশ্বাস করা যায় না। আরহামের মুখে বিদ্রাপ্ত হাসির আভাস খেলে যায়। ছোট মানুষরা বুঝে বেশি। বিষম ইম্যাচুরেট তুমি। ছোটোর মতোই থাকো। আমি ছোট হলে বিয়ে কেন করেছেন? মেহের তীক্ষ্ণ বাক্যবাণে আরহাম এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায়। তারপর নিজের রাগ সংবরণ করে দাঁত চেপে সংযত করে স্বরে বলে, খাবার পাঠিয়েছি, খেয়ে নাও গিয়ে। সে আর এক মুহূর্তও দাঁড়ায় না, দ্রুত পায়ে ফিরে যেতে উদ্যত হয়। মেহের পেছন থেকে তাকিয়ে থেকে বলে ওঠে, আপনি কই যাচ্ছেন? আরামের রাগী কণ্ঠে শুধালো, সেই কৈফিয়ত তোমাকে দিব? মেহের অপমানিত বোধ হলো। আরাম দরজার দিকে এগিয়ে যেতে যেতে সংকুচিত স্বরে বলল, রাতে ফিরবো, রুম থেকে বেরিও না। তারপর কোনো অপেক্ষা না করে দৃঢ় পদক্ষেপে অন্ধকার করিডোরে মিলিয়ে যায়। মেহের কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে নিজের বরাদ্দকৃত কক্ষের দিকে ফিরে যায়। সন্ধ্যা ক্রমশ গাঢ় হচ্ছে। পশ্চিম আকাশে শেষ আলোটুকু মিলিয়ে যেতে যেতে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে এক অদ্ভুত বিষণ্ণতা। আশ্রমের দেয়ালের গায়ে আশ্রে পড়েছে বাতাস, তার সাথে যেন মিশে আছে এক অজানা আশঙ্কার গুঞ্জন। মেহের দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে শ্বাস ফেলল। এই বিশাল বাড়িতে একা থাকা শূন্যতা যেন তাকে ক্রাশ করতে চায়। লিয়াকে নিয়ে আসতে পারলে ভালো হতো, সময়টা কেটে যেত, একা লাগতো না। যেই বাবা সেই কাজ। বাড়ির পেছনের দেয়াল বেয়ে দ্রুত বাইরে নেমে এলো সে। সন্ধ্যার অন্ধকারে ধীরে ধীরে জমাট বাঁধছে। আকাশের শেষ আলো রেখাগুলো অস্তাচলে হারিয়ে যেতে যেতে চারপাশে ছড়িয়ে দিচ্ছে এক ধরনের রহস্যময় আভা। বাতাসে আনাচে কানাচে যেন চাপা পিসপিসানি। বটগাছের বিশাল ছায়াগুলো পথের উপর দীর্ঘ হাত বাড়িয়ে রেখেছে, ঠিক যেন কাউকে আঁকড়ে ধরতে চাইছে। মেহের একবার আকাশ চারপাশে তাকালো। আশ্রমের দিকে এগিয়ে যাওয়ার পথটা খুব একটা দূর নয়, কিন্তু আজ যেন অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে ধরে রাখছে। বুকের ভেতর শিরশির অনুভূতি ছড়িয়ে পড়লো। দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে, অথচ মনে হচ্ছে তার প্রতিটি পদক্ষেপ কারণ নজর পড়েছে। আশ্রমে পৌঁছাতে লিয়া উদ্বিগ্ন মুখে এগিয়ে এলো। কর্তামশাই খুব রেগে আছেন মেহে, তোর সাথে কথা বলতে চাইছেন। কর্তামশাই রাগ করেছেন? হাঁ, করাটাও স্বাভাবিক। তবুও মেহেরের বুকের ভেতর ধক করে উঠল। প্রবল দ্বিধায় নিয়ে কর্তার কক্ষের দিকে এগোলো সে। অস্থির হৃদয় নিয়ে সে কর্তার কক্ষে প্রবেশ করলো, কিন্তু ভেতরে ঢুকতে যেন সমস্ত ভাবনা উল্টে গেল। কর্তামশাইয়ের মুখে কোনো কঠোরতা ছাপ নেই, বরং গভীর প্রশ্রয়ে তাকালেন মেহেরের দিকে। হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন তাকে, একদম আগের মতো স্নেহময় পরশে। পূর্বের দিকের এক অদৃশ্য জালে তাকে আবদ্ধ করে রাখার প্রয়াস। তিনি মেহেরকে সামনে বসাতে বললেন, তারপর স্নিগ্ধ কণ্ঠে বললেন, তোমার জন্য কিছু উপহার এনেছি, নিয়ে যাও। মেয়ে স্থির চোখে তাকিয়ে রইল। প্রতিবার বাইরে গিয়ে শুধুই তার জন্য উপহার কেনেন কর্তা, আশ্রমের অন্য কারোর জন্য নয়, এমনকি লিয়ার জন্যও না। কেন? কর্তামশাই কেন যেন তাকে অতিরিক্ত স্নেহ করেন, অতিরিক্ত যত্নে আগলে রাখেন। পূর্বের মতোই সে একই অনুভূতি হলো মেহেরের। শৈশবের স্মৃতির গভীর থেকে যেন বাবার মুখটা ভেসে উঠল। বাবা ফিরে আসতেন, হাতে থাকতো খেলনা আর নতুন পোশাক। তিনি বলতেন, তুই বড় হবি মেহের, আর আমার স্বপ্নগুলো তুই পূরণ করবি। ছোট মেহের উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়তো তার বুকে। মেহের তাকালো, তার মনে হলো কর্তা কিছু বলতে চাইছে। কর্তামশাইয়ের গভীর চোখের দৃষ্টি অমোঘ সত্যের মতো তার দিকে নিবদ্ধ। যা হয়েছে, আরামকে ছেড়ে দিয়ে চলে আসো। কর্তার কথায় সেকেন্ডের ভগ্নাংশের জন্য মেহের দেহের সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল। এক কথায়
এই কথাটা স্বাভাবিক নয়। সে ধীরে ধীরে তাকালো কর্তার দিকে। আপনি কি বললেন? হাজার হোক বিয়ে একটা পবিত্র শব্দ। এই বিয়ে নিয়ে যে সে কত স্বপ্ন দেখেছে, হয়তো আস্তে আস্তে সব কিছু পূরণ হতো তার। এই শব্দকে মেহেরের দুদিনে অবমাননা করবে? না, কিছুতেই না। কর্তামশাই শান্ত চোখে মেহেরের মাথায় হাত রাখলো। সে পরিচিত স্পর্শ, কিন্তু কেমন যেন শীতল, গা শিউরে ওঠার মতো। তুই জানিস আমি কখনো তোর খারাপ চাই না, আমার কথা শোন। কথাটা বলে কর্তা মেহেরের মাথায় হাত বুলিয়ে দিলেন। এই স্পর্শে কতবার মেহেরের বাবা হারানোর শূন্যতা ভুলে থেকেছে, কিন্তু আজ যেন এই স্পর্শ অন্যরকম এক অস্থিরতা লুকিয়ে আছে। কর্তা তাকিয়ে আছেন, যেন কোনো উত্তর চাইছেন। বল, আমি তোর খারাপ চাই? মেহের দ্রুত মাথা নাড়ে। না না, কোনো দিনও না। কর্তা দীর কণ্ঠে বললেন, তাহলে আমি যা বলছি তা নিশ্চয়ই তোমার ভালোর জন্যই আরহামকে ছেড়ে দাও। মেহের বিস্মিত হয়ে তাকায়। কর্তা মশাইয়ের কথার ভঙ্গি এমন যেন তিনি আরহামকে চেনেন। কপালে বাজ ফেলে মেহের প্রশ্ন করেন, আপনি কি চিনতেন ওনাকে? এক মুহূর্তের জন্য কর্তামশাইয়ের চোখে এক অস্থিরতা খেলে যায়, তবে তা আড়াল করে তিনি আলতো হাসলেন। আমি কিভাবে চিনব? স্বাভাবিক ভঙ্গিতে বললেন তিনি। তোমার বিয়ের ঘটনা শুনে গত রাতে একটু খোঁজ নিয়েছিলাম মাত্র। মেহের কিছু বলবে তার আগে কর্তামশাই আবার বলে উঠলেন, তুমি ওকে ছেড়ে চলে আসো, তোমার জন্য এর চেয়ে ভালো প্রস্তাব আনবো। কিন্তু কর্তামশাই, তুমি কি ভুলে গেছো তোমার বয়স এখনও মাত্র 17? কর্তামশাইয়ের কণ্ঠে দৃঢ়তা, অথচ চোখে অদ্ভুত এক অস্থিরতা খেলা করে। মেহেরের মনে এক অজানা সন্দেহ দানা বাঁধতে থাকে। মেহের ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলতে চাইল। মেহের কিছু বলার আগে কর্তা আবার বললেন, তোর 18 বছর পূর্ণ হলে তোকে বাইরে পাঠাবো বলেছিলাম, ভুলে গেছিস? মেহের এক মুহূর্তের জন্য শৈশবের সব কথা মনে পড়ে গেল। সেই প্রতিশ্রুতি, যে স্বপ্ন, সেই ভবিষ্যৎ যা তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছিল। এই স্বপ্ন তো তার শৈশব থেকে লালিত, তার বীজ বপন করেছিল তার বাবা নিজেই। বাবা বলতেন, তুই আমার চেয়ে বড় হবি মেহের, আমার স্বপ্নগুলো তুই পূরণ করবি। তাহলে কি সেই সময় এসে গেছে? কিন্তু আরহাম? কর্তামশাইয়ের দৃষ্টি হঠাৎ করে কঠিন হয়ে উঠল, যেন মেহেরের মনের কথা মনে পড়ে ফেললেন। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলেন, সে রাত কী হয়েছে আমি জিজ্ঞেস করব না, কিন্তু আমি জানি তুই কেন ওর সাথে আছিস। তোর নিরাপত্তার চিন্তা করতে হবে না, ভয় পাওয়ার দরকার নেই, তোকে আমি রক্ষা করব। আশ্রমের ছায়ায় তুই নিরাপদ থাকবি। মেহেরের গলা শুকিয়ে এলো, একটা জ্বর যেন বয়ে গেল তার ভিতরে। কর্তা আবারও শুধালেন, আজ রাতে স্বাভাবিক থাকবি, যেন কিছু বুঝতে না পারে। কাল সকালে ফিরে আসবে, আর আমি আর দেরি করব না, তোকে বাইরে পাঠিয়ে দেবো তোর বাবার স্বপ্ন পূরণের জন্য। শব্দগুলো বুনো আগুনের মতো ছড়িয়ে পড়লো মেহেরের মনে, সব যেন মিলিয়ে যাচ্ছে, গোলাটে হয়ে আসছে। এক শীতল স্রোত বয়ে গেল মেহেরের শিরদাঁড়া দিয়ে। মেহেরের চোখে দাদা লেগে গেল। এই কথাগুলো কেন এত হিসেবি, এত পরিকল্পিত? কর্তামশাইয়ের চোখে এক ধরনের দৃঢ়তা, যা সে আগে কখনো দেখেনি। কিন্তু কর্তামশাই এবার সোজা হয়ে বসলেন, চোখে মুখে কঠোর দৃঢ়তা। আর কোনো কিন্তু নয় মেহের, আমার উপর ভরসা রাখো। একটা অজানা শীতল স্রোত বয়ে গেল মেহেরের শিরদাঁড়া দিয়ে। কিন্তু ঠিক তখনই কে একজন ছিল ওদের কথোপকথনের সাক্ষী। ঘরের বাইরে অন্ধকারের আড়ালে একটা ছায়া নিঃশব্দে সরে গেল, কিন্তু মেহের বা কর্তামশাই কেউ সেটা টের পেল না। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। আকাশে তারাগুলোও যেন কোনো গোপন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কখনো জ্বলছে, কখনো নিভে যাচ্ছে। বাতাসের মধ্যে অদ্ভুত এক গন্ধ, কেমন যেন ভেজা মাটির সাথে মিশে দাঁড়া শূন্যতার গন্ধ। বিশাল বারান্দা দাঁড়িয়ে মেহের চোখ মেলে তাকিয়ে আছে সামনের বিস্তীর্ণ গ্রামটির দিকে। এই উষ্ণতা থেকে সব কিছু স্বপ্নপুরীর মতো মনে হচ্ছে। ছোট ছোট বাড়িগুলো খুব লণ্ঠনের আলোয় গাঢ় হচ্ছে, যা রাতের আধারে বল কোনো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু সৌন্দর্য তাকে ছুঁতে পারছে না। এক শীতল নিস্তব্ধতা বুকের ভেতর চেপে আছে। বিয়ের পরও এমন জীবন, কথাটা মনে পড়তে একটা ধূসর কুয়াশার মনের ভেতর জেঁকে বসলো। কর্তামশাইয়ের কথা, তার সেই শীতল অথচ আশ্চর্য কোমল দৃষ্টি। মেহের বুঝতে পারে না এই পুরুষটি কেন এত জোর দিচ্ছেন, কেন তিনি চান এই সম্পর্ক শেষ হোক। আরহামের ব্যাপারে তিনি এত কিছু জানেন বা কিভাবে? আরহামের পরিবার বা কোথায়? একটা সময় ভেবেছিল নিজের পরিবার না থাকলেও বিয়ের পর স্বামীর পরিবার থাকবে, কিন্তু এখন এখানে তো কেউ নেই, সব যেন এক রহস্যের কুয়াশায় ঢাকা।
মেয়ের ইচ্ছে করছে সব ছেড়ে পালিয়ে যায় কোথাও, যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। ঠিক তখনই নিচের বিশাল লোহার গেট খুলে গেল, আর তার বাড়ি বাড়ি দাতব শব্দ গভীর রাতে নিস্তব্ধতাকে খান খান করে দিল। কালো রঙের গায়ে ঢুকলো। নিঃশব্দে মেয়ে তাকিয়ে থাকলো নিচের দিকে। গায়ে থেকে নামলো আরহাম। রাতের ছায়ার মতো তার চেহারা ক্লান্ত, চোখের নিচে হালকা কালি, কপালের উপর চুল এলোমেলো হয়ে পড়েছে। শরীরের বাসা একদম নিখুঁত, অবিচল, স্থির, অপ্রবেশ্য। কিন্তু মেহের বুকের ভেতর হঠাৎ এক অনুভূতি খেলে গেল, একটু অদ্ভুত মায়া। আরহাম দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে উপরের দিকে তাকালো। চোখে চোখ পড়লো দুজনের। কোনো শব্দ নেই, কেবল দৃষ্টি বিনিময়। অন্ধকারে গভীর থেকেও আরো গভীর টেনে নিয়ে যাওয়ার মতো এক অনুভূতি। কিন্তু আরহামের বেশি কিছু বলল না। চটপট চোখ সরিয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। মেহেরও দাঁড়িয়ে রইল, স্থির, শূন্য চোখে তাকিয়ে। এত রাতে কি করছো? একটা মিষ্টি কিন্তু অদ্ভুতভাবে বিষণ্ণ কণ্ঠ বাতাস কেটে এলো। মেহের পেছনে ফিরে তাকালো। আরহাম রুমের দরজার কাছে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব। লম্বা খোলা চুল, শ্যামলা গরম চোখের ভেতরে এক গম্ভীর মায়া। মেয়েটির মুখে এমন কিছু ছিল যা রাতের অন্ধকারও আরও গভীর মনে হয়। কিন্তু আরহাম এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। সে এক মুহূর্ত চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলো, কি হলো? জবাব দিচ্ছ না কেন? সেটার কৈফিয়ত আমি আপনাকে কেন দেব? মেহের ঠোঁট উল্টালো। সন্ধ্যায় বলা আরহামের কথার মতো করে একই ভঙ্গিতে জবাব দিল। আরহাম একটু চেয়ে রইল। ঠোঁটের কোণে কিছুটা কঠোরতা খেলে গেল। বেশি বার বেড়েছ মেহের হেসে ফেলল। সে হাসির মধ্যে এক ধরনের বিদ্রুপ মিশে আছে। মেয়ে মানুষ এরকম বার থাকা উচিত। আরহামের চোখ দৃঢ় হয়ে এলো। সে গম্ভীর কণ্ঠে শুধায়, প্রশ্ন যেটা করেছে সেটার উত্তর দেবে, কোনো এক্সট্রা উত্তর নয়। মেয়ের বউ উঁচিয়ে তাকালো। তাহলে শুনুন, আমার চোখ আমি কখন ঘুমাবো সেটা কি আপনার নির্দেশে চলবে? একটা দীর্ঘশ্বাস পেলে আরহাম, তুমি এক লাইন বেশি বোঝো। হ্যাঁ। মেহের ঠাট্টা করলো। আরহাম নিঃশ্বাস ফেললো। আমি ঝগড়া করার মুডে নেই। মেহের এবার কপাল কুঁচকালো। আপনার সাথে স্বাভাবিক কথা বললেও তো ঝগড়া মনে হয়। তাহলে এত রাতে ক্লান্ত শরীরে এখানে এসেছেন কেন? তুমি ঘুমাওনি তাই জানতে। মেহের রাগ নিমিষে পড়ে গেল। তার মনে হলো সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে। সে ধীর স্বরে জিজ্ঞেস করলো, আপনার পরিবার কই? এক মুহূর্তে নীরবতা। আবরাম তাকালো না, শুধু বলল, নেই। মেয়ের চুপ হয়ে গেল। আবরাম ফিরে যেতে থেমে গেল। ধীর কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়ো, রাত জাগা ভালো না, বলেই চলে গেল। মেহের তাকিয়ে রইল দরজার দিকে। লোকটা কঠোর, কিন্তু কোথাও যেন একটা কোমলতা আছে। এই বিয়ে সম্পর্ক এটা এত সহজ নয়। মেহের জানে এই বন্ধনে বেশি দিন টিকবে না। সে নিজেকে বোঝালো, মায়া আনা উচিত না। কর্তার কথায় কাল সকালে সব ছেড়ে চলে যেতে হবে। তবু কেন যেন বুকের ভেতর কেমন লাগছে। ঠিক তখনই একটা শব্দ। বারান্দার নিচে ঝোপঝাড়ের মধ্যে কি যেন নড়ল। সতর্ক পায়ে পদক্ষেপ। ওখানে কিছু একটা আছে। মেয়ের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দ্রুত বারান্দার দরজা বন্ধ করে দিল। ভেতরে ঢুকে দরজা আটকে দিল। অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়েছিল, তাকিয়েছিল। আরামের ফিরে আসাটা কি কেবলই কাকতালীয়, নাকি তার জন্যই ভোরের আলো ধীরে ধীরে ফুরে আসছে, কিন্তু এবারে নিস্তব্ধতা ভেদ করতে পারছে না। এক অদ্ভুত চেপে রাখা নিস্তব্ধতা, যেন শ্বাসরুদ্ধকর কিছু অপেক্ষা করে আছে সামনে। মেয়ের নিঃশব্দে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে। পুরো বাড়ি নিস্তব্ধ। এক অদ্ভুত অস্বাভাবিক নীরবতা যেন চারপাশে ভাসছে। হাঁটতে হাঁটতে তার দৃষ্টি ছুঁয়ে গেল দেয়ালের প্রতিটি আনাচে কানাচে, যেন কোথাও কোনো গোপন চিহ্ন লুকিয়ে আছে। আজ তার আশ্রমে ফেরার কথা, কিন্তু কেন জানি মনে হলো শেষবারের মতো দিনের আলোয় পুরো বাইরে ঘুরে দেখা উচিত। পায়ের নিচে মেঝে ঠান্ডা। ধীর পায়ে হাঁটতে হাঁটতে সে এসে দাঁড়ালো সেই রুমের দিকে, যে রুমের দরজা আরাম সেন তার পথ রোধ করেছিল। সেদিন রুমটা ছিল বন্ধ, সিল করে রাখা, যেন কোনো নিষিদ্ধ অধ্যায়। কিন্তু আজ মেয়ের বিস্ময়ে তাকিয়ে দেখে আজ একটা হালকা ফাঁকা। মেয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসে, গলার ভেতরটা শুকিয়ে যেতে থাকে। পা দুটো জমে যায় ও জায়গায়, কিন্তু দৃষ্টি আটকায় ভেতরে আদো অন্ধকার কক্ষে। তার বুকের গভীর থেকে উঠে আসে কৌতূহল, এক অসম্ভব আকর্ষণ। ধীরে ধীরে দরজায় চৌকাঠ ছুঁয়ে এক পা ভেতরে রাখে সে। শীতল বাতাসের ঝাপটায় শিহরে উঠে তার ত্বক। রুমের ভেতরে চারপাশে সারি সারি ফাইল স্তব্ধ। ছড়িয়ে ছিটিয়ে থাকা নথি, কাগজের বোঝাই, টেবিল, দেয়ালে মানচিত্র, সবকিছু যেন এক জটিল ষড়যন্ত্রের চিহ্ন বহন করে। প্রতিটি কাগজের স্তূপের ভেতর যেন লুকিয়ে আছে অজানা রহস্য। তার চোখ আটকে যায় একগুচ্ছ ফাইলের দিকে, সব আরহামের কাজে ব্যবহৃত। কিন্তু মেয়ের দৃষ্টি স্থির হয়ে আছে যায় একটাই, তার নিজের নাম। ফাইলের উপর স্পষ্ট কালো হরফে লেখা, মেহের।
মেয়ের গলা শিরাগুলো টান টান হয়ে ওঠে, হৃৎপিণ্ডের গতি যেন দ্বিগুণ বেড়ে যায়। কেন তার নাম এখানে? কেন অসংখ্য গোপনের নথির মাঝের জন্য আলাদা করে একটা ফাইল রাখা? সন্দেহ আর আতঙ্কের মাঝে সে হাত বাড়িয়ে ফাইলটা তুলে নেয়। ধীরে ধীরে প্রথম পাল্টা উল্টায়, সেখানে লেখা বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল অপারেশন ইউনিট, ক্লাসিফাইড লেভেল 5, অপারেশন কোড ব্ল্যাক, রেপ নাম্বার, সাবজেক্ট ফরেন ট্রান্সপোর্ট, আইডেন্টিফিকেশনস অ্যান্ড সার্ভিলেন্স, টার্গেট রিডিক্ট মেহের। ধারা জাতীয় নিরাপত্তা আইন 2009, সিকিউরিটি অ্যাক্ট 2009, সেকশন 32 অ্যান্ড ইন্টারন্যাশনাল কাউন্টার টেররিজম ট্রিটি অনুযায়ী পরিচিত স্পেশাল মিলিটারি অপারেশন। আনঅথরাইজড অ্যাক্সেস টু দিস ডকুমেন্ট ইজ পানিশেবল আন্ডার দ্য মিলিটারি অ্যাক্ট, সেকশন 21। তার সমস্ত শরীর যেন আশার হয়ে আসে মেহেরের। চোখের সামনে শব্দগুলো একে একে ধাক্কা মারতে থাকে, ঠান্ডা শীতল গামের কণা কপাল বেয়ে নেমে পড়ে। কে এই নথিতে? তার নাম কেন? তার নাম কিভাবে এক সশস্ত্র বিরোধী অভিযানের তালিকায় থাকতে পারে? মেহেরের মনের ভেতর অসংখ্য প্রশ্ন ঝড় তুলে শুরু করে। শিরদাঁড়া দিয়ে একটা ভয়ানক ঠান্ডা স্রোত নেমে যায়। তার শরীরের রক্ত যেন উল্টো দিকে বইতে শুরু করছে, বুকের ভেতর দুক দুক করছে, যেন দ্রুত ফাইলের ভেতরে পাতা উল্টায়। সে জানতে চায় ঠিক কী লেখা আছে এর ভেতরে। ঠিক তখনই বাইরে শব্দ, কেউ এসে দাঁড়িয়েছে দরজার ওপাশে। মেহেরের শরীর অবশ হয়ে আসে, বুকের ভেতর দুক দুক করছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হার্টবিট এত জোরে শব্দ করছে যে বাইরে দাঁড়িয়ে থাকা যে কেউ শুনে ফেলতে পারবে। তার আঙুল ফাইল আঁকড়ে ধরে, কিন্তু হাত কাঁপছে। এই মুহূর্তে উত্তেজনায় ফাইলে তার হাত ফসকে নিচে পড়ে যায় ধপ করে। শব্দটা যেন নীরবে ঘরের নীরবতা ছিঁড়ে ফেলে। তার হৃৎপিণ্ড আরেকবার প্রচণ্ড ধাক্কা দিয়ে ওঠে। দরজার ওপাশে থাকা মানুষটি কি বুঝতে পেরেছে নাকি এটা আরহাম?